আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে আমি খুব সামান্য কিছু বিষয়ে কথা বলবো যে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ সব নেতারা, যেমন একদম কেন্দ্রীয় বড় বড় নেতারা, ওনারা গণভোট নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, ঠাট্টা মশকরা, হাসি তামাশা টাইপের কথাবার্তা বলতেছেন, যেটা আসলে একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ওনারা ক্ষমতার খুব কাছে থাকার কারণে অথবা ক্ষমতায় এক পা গিয়ে দিয়ে রেখেছেন বলেই ওনাদের বিশ্বাস, এবং সেই বিশ্বাস এবং শক্তি থেকে ওনাদের মনে যা চায় তাই বলছে, ওনাদের মনে যা চায় তাই করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। দেখুন, শেখ হাসিনা এখনো দাবি করছেন যে আ তিনি পদত্যাগপত্র দেননি। যদিও সেনাপ্রধান বলেছেন যে দিয়েছেন, কিন্তু সেনাপ্রধানের কথার পক্ষে কোন দালিলিক প্রমাণ এখনো তিনি দেখাতে পারেননি। সেই পদত্যাগপত্রের কোনো ছবি বা কোনো দালিলিক প্রমাণ জাতি এখনো দেখেনি। তো এটা যদি বাস্তব হয়, তাহলে আমরা যে সংবিধান করছি, সংবিধানের পক্ষে আমাদের বড় দলগুলো, বিশেষ করে বিএনপি সংবিধান করে মুখে মুখে ফেনা তুলে ফেলছে। তো ওনাদের কথা মতেই সংবিধানকে যদি এত বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে এই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে এখনো শেখ হাসিনার প্রধানমন্ত্রী। যদিও সংসদ নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সংবিধান করলে তো এটাই। আচ্ছা, ধরলাম সংবিধান অনুযায়ী সরকার নেই, শেখ হাসিনাও সাংবিধানিকভাবে সরকার প্রধান না। কিন্তু সংবিধান জিকির করলে তাহলে তো নির্বাচন ২০২৯ সালে। তাহলে করণীয় কি? করণীয় হলো গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে হবে এবং বর্তমান সরকার ডক্টর ইউনূসকে বৈধতা দিতে হবে। বৈধতা পাওয়ার পরে ডক্টর ইউনূস সরকারের বৈধতা আসলো, এবং সেই বৈধ সরকার একটা বৈধ নির্বাচন করবে, এবং সেই বৈধ নির্বাচনের মাধ্যমে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তাদেরকে বৈধ সরকার হিসেবে গণ্য করা হবে। এটা ছিল সহজ পদ্ধতি। এই পদ্ধতির বিরোধিতা করে আসলে আমি মনে করব যে বিএনপি নিজের ক্ষতি নিজে করছে। ভবিষ্যতে তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে এবং দেশ আরো অনেক বেশি অস্থিতিশীল হয়ে পড়বে। এই বৈধ নির্বাচনে, ধরেন ডক্টর ইউনূস সরকার তো এখনো অবৈধ। ডক্টর ইউনূস সরকারের এখনো কোনো বৈধতা নেই। ডক্টর ইউনূস সরকারের বৈধতা হলো জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূস সরকার গঠিত হয়েছে। তারা হচ্ছে অন্তর্বর্তী সরকার হিসেবে বিবেচিত হচ্ছে। তারা বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির কাছে তারা শপথ বাক্য পাঠ করে সরকার চালাচ্ছে। এটা কতটা সাংবিধানিক, তারা অলরেডি সংবিধান বিশেষজ্ঞরা বলেছে যে আসলে এইটা এখন একটা ভাসমান সৈন্য সরকার। তাহলে অবৈধ নির্বাচনে পরবর্তীতে সরকার হয়ে দেশটাকে আরো ঝুঁকির মুখে ফেলে দেওয়ার কি দরকার? আচ্ছা, এই যে কথাগুলো বললাম, এগুলো কি বিএনপির কেন্দ্রীয় নেতারা বোঝে না? খুব ভালো করে বোঝে। কিন্তু তাদের চাই ক্ষমতা। তাদের হাতে ক্ষমতা গেলেই হলো। দূর ভবিষ্যতে কি হবে সেটা দেখার প্রয়োজন তাদের নেই। দেখুন, আপনি আমি জানি না ভবিষ্যতে কি হবে। আল্লাহ না করুন, যদি জালিমের দল পুনরায় ফিরে আসে, তাহলে অনেকের সঙ্গেই বিএনপির অনেক নেতার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। দেখবেন যে ওই যে বিএনপির অনেক নেতা ফাঁসিতে ঝুলছে, সেখানে দেখবেন যে বিএনপির এখন যে বুড়া হাড্ডিগুলো পকপক করছে বেশি, এদের কারোরই পাবেন না। পাবেন কাদের জানেন? এই বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের অনেক নেতাকর্মীদেরকে দেখবেন যে ফাঁসি দিয়ে দিয়েছে। এই বিএনপির যুব দলের অনেক যুবক নেতাদের দেখবেন যে ফাঁসি দিয়ে দিয়েছে। বিএনপির এই বুড়াগুলোকে দেখবেন যে তাদেরকে ধরতে পারছে না। কারণ তারা তো বলবে যে, আমরা তো বলেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, হ্যান-ত্যান, প্যান-প্যান।" তো তারা বুঝেও তারা গণভোটের বিরোধিতা করতেছে। গণভোট কেন দরকার ছিল সেটা আম আপনাদের তো বুঝালাম যে গণভোট কেন দরকার? যে ডক্টর ইউনূস সরকার এখনো সাংবিধানিকভাবে বৈধ সরকার নয়। একটা ভাসমান শূন্য সরকার। তো এই শূন্য সরকারকে ১ম এ বৈধতা দিতে হবে। সেই বৈধ সরকার একটা বৈধ নির্বাচন অনুষ্ঠিত করবে। সেই অনুষ্ঠিত বৈধ নির্বাচনে পরবর্তীতে যারা সরকার আসবে, তারা স বৈধ সরকার হিসেবে বিবেচিত হবে। তাহলে এখানে এই সহজ জিনিসটার বিরোধিতা করার কি মানে?
সংবিধান ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সাংবিধানিক সরকার নেই। তো বর্তমান সরকার সাংবিধানিকভাবে অবৈধ, এটা তো আপনারা বুঝতে পারলেন। তো কি হবে তাহলে? যেটা বললাম যে, এই যে সংবিধানের জটিলতা রেখে দিলে ভবিষ্যতে যদি জালিম ফ্যাসিস্ট শাসন আ আবার ফিরে আসে, কি হবে তা তো বললাম। আর সবচেয়ে বড় কথা হলো, যে সংবিধান জালিম ফ্যাসিস্ট শাসক তৈরি করে, সেই সংবিধান আঁকড়ে ধরে থাকার মানেটা কি? এই প্রশ্নের উত্তর আসলে সহজে তারা দেয় না বা দিতে চায় না। তো সবার উচিত সম্মিলিতভাবে গণভোট করে নতুন আইন, নতুন সংবিধান করে ডক্টর ইউনূস সরকারকে বৈধতা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অনেকে বলছেন ডক্টর ইউনূস সরকার ভালো না, খারাপ, দুর্নীতিবাজ। সব মেনে নিলাম, সব মেনে নিলাম। তো ডক্টর ইউনূস সরকারকে তো আপনি সারা জীবন আমরা রাখতে পারব না। ডক্টর ইউনূস সরকারকে যত দ্রুত সম্ভব বিদায় করতে হবে। কিন্তু বিদায় করতে হবে কিসের মাধ্যমে? তার তার কাছ থেকে একটা নির্বাচন আদায় করতে হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা সরকার হবে তারা পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারকে সরিয়ে দিয়ে তারা হচ্ছে সরকার গঠন করবে, দেশ চালাবে। বেশ খুব ভালো কথা। কিন্তু এই এই যে খারাপ ডক্টর ইউনূস সরকার, এই যে খারাপ সরকার, এই খারাপ সরকার কাছ থেকে যদি আমরা একটা মানে অবৈধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করি, তাহলে সেই সরকারেরও বৈধতা থাকে কোথায়? তাই ডক্টর ইউনূস সরকার খারাপ, ভালো না, দুর্নীতিবাজ, সবকিছু ঠিক আছে। তাকে দ্রুত বৈধ গণভোটের মাধ্যমে বৈধতা দিয়ে তার থেকে দ্রুত নির্বাচন আদায় করে নিয়ে তাকে বিদায় করতে হবে। এইটা যদি আমরা ভুল করি, তাহলে আমাদের অনেক পস্তাতে হবে। অনেকে প্রশ্ন করে থাকে যে, আ সাংবিধানিকভাবে যেহেতু বর্তমান ইউনূস সরকার বৈধ না, তাহলে উনি যে গণভোট আয়োজন করবেন সেটা কিভাবে বৈধ হয়? হ্যাঁ, এটার একটা উত্তর দেব। দেখুন, আ এটার এটার উত্তর দেব হচ্ছে একদম বাস্তব উদাহরণ থেকে এবং ইতিহাস থেকে এই উত্তরটা দেব। সেটা হলো যে, আ জুলাই আন্দোলনের বিপ্লবের পরে যেমন একটা ইউনূস সরকারকে এনে বসানো হলো, তেমনি সিপাহী জনতার বিপ্লবের পর আ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসে। সেটা ছিল পুরোপুরি সংবিধান বিরোধী একটা কাজ। একটা জিনিস মনে রাখতে হবে যে, বিপ্লব, বিপ্লব, সংবিধান, নিয়ম-কানুন, আইন-কানুন সব উল্টে দিয়েই বিপ্লব হয়। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার বিপ্লব, ৭৫ সালের সিপাহী জনতার বিপ্লব, ৯০ এর বিপ্লব, ২৪ এর বিপ্লব, যত বিপ্লব বাংলাদেশে হয়েছে বা বিশ্বের বিভিন্ন জায়গায় হয়েছে, সব বিপ্লবই সংবিধান, নিয়ম কানুনকে বৃদ্ধ আঙ্গুলে দেখিয়েই ঘটানো হয়ে থাকে বা ঘটে থাকে। তো আমরা ইতিহাস থেকে কি জানতে পারলাম? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মূলত সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন, যেটা ছিল সংবিধান বিরোধী। তো সিপাহী জনতার বিপ্লবের পর নিজের ক্ষমতা বৈধ করতে তিনি কোন পন্থা ব্যবহার করেছিলেন? সিপাহী জনতার বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে বৈধ ও সুসংহত করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই প্রক্রিয়াটি সামরিক শাসন থেকে বেসামরিক শাসনের উত্তরণের একটি সুপরিকল্পিত কৌশল হিসেবে দেখা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মূলত তিনটি পন্থার মাধ্যমে নিজের ক্ষমতাকে বৈধতা দিয়েছিলেন। তার ১ নম্বরে হচ্ছে রেফারেন্ডাম, অর্থাৎ জনমত যাচাই। ক্ষমতা গ্রহণের পর জিয়াউর রহমান ১৪ দফা কর্মসূচি এবং নিজের উপরে জনগণের আস্থা যাচাই করার জন্য ১৯৭৭ সালের ৩০শে মে জনমত যাচাইয়ের রেফারেন্ডাম আয়োজন করেন, এবং এই গণভোটে তিনি বিপুল সংখ্যক হ্যাঁ ভোট পেয়েছিলেন বলে সরকারিভাবে ঘোষণা করা হয়। এই যে ১৯৭৭ সালের ৩০শে মে এর পরে এই যে নিজের সকল কাজকে তিনি বৈধ হিসেবে গণ্য করে নিলেন। পরবর্তীতে এই যে এই গেল ৫০ বছরে কোনো আইন, কোনো আদালত, কোনো ব্যক্তি জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণকে আর অবৈধ বলে ডিক্লেয়ার দিতে পারেনি। মুখে হয়তো বলেছে, উল্টাপাল্টা অনেক কথা বলেছে। কিন্তু আইন এবং আদালতের মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণকে আর অবৈধ বলতে পারেনি। কারণ ১৯৭৭ সালের ৩০শে মে গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান নিজের সকল কর্মকাণ্ডের বৈধতা নিয়েছিলেন। এর ফলে জিয়াউর রহমান পরবর্তীতে যা করেছে তা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে। জিয়াউর রহমান পরবর্তীতে যে নির্বাচন করেছে তা বৈধ নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে। এইজন্য বলছি যে ডক্টর ইউনূস সরকারকে যদি আমরা গণভোটের মাধ্যমে বৈধ সরকার না বানিয়ে তার কাছ থেকে যেনতেনভাবে একটা অবৈধ সরকারের কাছ থেকে
অবৈধ নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতা গ্রহণ করি, বিষয়টা ভবিষ্যতের জন্য ফাঁসির দড়ি হিসেবে রেডি হয়ে থাকবে। এটা পড়ালেখা যারা করেছে সংবিধান বিশেষজ্ঞ তারা এটা বলছে এবং এইটা যারা সচেতন মানুষ তারা এটা ভালোভাবে বুঝতে পারছে। তিনি আরো গুরুত্বপূর্ণ অনেক কাজ করেছিলেন। যেমন মাল্টি পার্টি ডেমোক্রেসি অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এগুলো অনেক প্রশংসিত কাজ। তিনি সংবিধানও সংশোধন করেছিলেন এবং উনার সংবিধান সংশোধনের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ দিক ছিল যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই বাক্যগুলো যোগ করে তিনি রীতিমতো একেবারে চমক জাগিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা তার বান্দাকে কবুল করে নেন। তো আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কেন গণভোট দরকার আশা করি বুঝতে পারছেন। আমরা যদি ডক্টর ইউনূস সরকার খারাপ, খুবই বাজে। এখন এই বাজে সরকারকে কি করতে হবে? এই বাজে খারাপ সরকারকে বৈধতা দিতে হবে গণভোটের মাধ্যমে। দেয়ার পরে তার কাছ থেকে নির্বাচন আদায় করে নিতে হবে। নেওয়ার পরে সেই নির্বাচন যেহেতু ডক্টর ইউনূসকে আমরা বৈধতা দিলাম, তারপর তার থেকে একটা বৈধ নির্বাচন আদায় করে নিব এবং সেই বৈধ নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, তারা আসবে। আসলে তারা নির্বাচনে বৈধ হবে। আর বিএনপি যদি এখন জোর জবরদস্তি করে এই ডক্টর ইউনূস সরকার অবৈধ থাকা অবস্থায় তার কাছ থেকে একটা অবৈধ নির্বাচন নিয়ে নেয় সংবিধান অনুযায়ী, অবৈধ নির্বাচন নিয়ে তারা সরকার গঠন করে, অদূর ভবিষ্যতে অবশ্যই এইটা নিয়ে পস্তাতে হবে। যারাই ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, জামাত আসুক, যারাই ক্ষমতায় আসুক, চরমোনাই আসুক, যারাই ক্ষমতায় আসুক, তাদেরকে পস্তাতে হবে যদি গণভোটের মাধ্যমে এই খারাপ পচা ইউনূস সরকারকে বৈধতা না দিয়ে তার কাছ থেকে যেন তেন একটা নির্বাচন নিয়ে সরকার গঠন করলে এটার ভবিষ্যৎ খুবই খারাপ হতে যাচ্ছে। তাই যারা রাজনীতি করেন না, ১ম এ তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা গণভোটের পক্ষে লিখুন, কথা বলুন। আ ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনার ব্যবসায়ী সমাজের মধ্যে, আপনার প্রতিবেশীদের মধ্যে, আপনার চাকরির ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে গণভোটের পক্ষে কথা বলুন, গণভোটের পক্ষে জনমত তৈরি করুন এবং গণভোটটা আদায় করে নেন। এটা ইউনূস সরকার খুবই খারাপ। ধরে নিলাম খারাপ, খুবই খারাপ। আ খারাপই ধরেন খারাপই। এখন এই খারাপকে বৈধতা দিয়েই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যেতে হবে। এই দেশটা আমার, আপনার, আমি আপনি চলে যাওয়ার পরে এই দেশটাতে আমার আপনার সন্তানরা থাকবে। আমরা চাই না আর নতুন কোনো ক্যাচাল থেকে যাকুক। এমন কোনো জটিলতা থেকে যাক যেটা ভবিষ্যতে বড় ধরনের ঝামেলা সৃষ্টি করবে। তাই সবাই কথা বলুন। যারা বিভিন্ন ভিন্ন, ভিন্ন রাজনৈতিক দল আছেন, তারা গণভোটের পক্ষে কথা বলুন। গণভোটের মাধ্যমে বৈধতা নিয়ে নেন। এরপরে সেই বৈধ সরকারের কাছ থেকে একটা বৈধ নির্বাচন নেন এবং সেই বৈধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেন। কেন কিভাবে একটা মানে সাংবিধানিকভাবে বৈধ না তেমন সরকার গণভোট আয়োজন করার ইতিহাস বাংলাদেশে আছে তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে আপনাকে একেবারে জলজান্ত ইতিহাসের থেকে উদাহরণ দিলাম। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও এমনটাই করতে হবে। যদি তা না করে ডক্টর ইউনূস সরকারকে যেন তেনভাবে চাপ দিয়ে যদি একটা যেন তেন নির্বাচন করার মাধ্যমে ভবিষ্যতে সরকার গঠন করে বিএনপি চলুক, জামাত চলুক চলতে থাকে, তাহলে এইটা ভবিষ্যতে চ্যালেঞ্জ সৃষ্টি করবে এবং বিশাল একটা ঝামেলার সৃষ্টি করবে বাংলাদেশে অদূর ভবিষ্যতে। এইটা ছিল আমার মেসেজ। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।